নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। বাংলা গল্পে সোনাঝুরিতে আজ আমরা তারাপদ রায়ের একটি খুব সুন্দর গল্প শুনব। গল্পের নাম চেয়ার। মন্ত্রী মহোদয়ের ফোনটা এলো 5:25-এ। নিয়ম মতো অফিস ছুটি হতে তখন আর মাত্র 5 মিনিট বাকি। বিশেষ জরুরি কিছু না থাকলে মন্ত্রী সাধারণত ঠিক 5:30তেই বেরিয়ে যান। সাত্তকীর পক্ষে অবশ্য সেটা কোনো দিনই সম্ভব হয় না। দিনের কাজ শেষ করে বেরোতে বেরোতে প্রায় 7:30 8টা হয়ে যায়। কোনো দিন তার থেকেও বেশি দেরি হয়। মন্ত্রী মহোদয়ের একটা ফোন প্রায় প্রতিদিনই ঠিক এই ছুটির 5 মিনিট আগে আসে। দিনের শেষে অফিস ছেড়ে যাওয়ার সময় দরকারি কোনো ব্যাপার থাকলে সেটা বলে যান। আজও হলো তাই। মন্ত্রী বললেন, মিস্টার পাল, একটু আসবেন? সাত্তকী পাল একটা গোলমেলে ফাইল দেখছিলেন। গত বছর যে কাজে 52,000 টাকা খরচ হয়েছে, এবছর সেই একই কাজে 1,30,000 টাকা খরচ হয়েছে। কারণটা কি? যদি সত্যিই কোনো কারণ থাকে সেটা খুঁটিয়ে বোঝবার চেষ্টা করছিলেন। মন্ত্রী তলব পেয়ে সাত্তকীবাবু যথারীতি ফোনে তাকে জানালেন, ইয়েস স্যার, এখনই আসছি স্যার। টেলিফোনটা নামিয়ে রেখে হাতের ফাইলটা বন্ধ করলেন সাত্তকীবাবু। তারপর নিজের টেবিলের দিকে তাকালেন। সাত্তকীর টেবিল সরকারি এলাকায় যাকে হেভি ডেস্ক বলে, ঠিক তাই। সারা দিন ধরে গাদা গাদা ফাইল জমা হয়েছে। এর মধ্যে অনেকগুলিই বিশেষ জরুরি, ফেলে রাখা চলবে না। সব ফাইল খুঁটিয়ে দেখারও তার অবকাশ নেই। দায়সারাভাবে সই করে ছেড়ে দিতে হয়। গোলমেলে হিসেবের ফাইলটা বন্ধ করে মন্ত্রীর ঘরের দিকে যাওয়ার জন্যে সাত্তকী চপ্পলে পা গলিয়ে চেয়ার ছেড়ে উঠছিলেন। সে সময় মনে হলো ফাইলটার যে জায়গাটা এইমাত্র দেখছিলেন সেখানেই একটা গোঁজামিল রয়েছে। টেবিলের নিচে ঘেও কুকুরের মতো লোম উঠে যাওয়া। কার্পেটের ওপরে পা থেকে চপ্পলটা খুলে 2 মিনিটের জন্য স্থির হয়ে বসলেন সাত্তকীবাবু। ফাইলটা আবার খুললেন। এ অফিসে শান্তিতে মনোনিবেশ করে কোনো কাজ করবার উপায় নেই। ফাইলটা খুলতে না খুলতে একদল কর্মচারী, তাদের মধ্যে কেউ কেউ ইউনিয়নের নেতা, হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। বলা নেই কওয়া নেই, হঠাৎ এভাবে ঘরে ঢুকে পড়া সাত্তকী পালের একদমই পছন্দ নয়। কিন্তু পছন্দ না করলেই বা উপায় কি? চাকরি করতে গেলে এসব মেনে নিতেই হয়। আজকের ব্যাপারটা গুরুতর। কর্মচারী ইউনিয়নের মুখপাত্র আবিদ হোসেন জানালেন, স্যার, ডেসপ্যাচ সেকশনের মঞ্জুরায় হঠাৎ ভর্মি খেয়ে পড়ে গেছেন। মুখ দিয়ে ফেনা উঠছে আর গো গো শব্দ বেরোচ্ছে। ভর্মি খাওয়ার ব্যাপারটা ঠিক কি সে বিষয়ে সাত্তকী পালের কোনো পরিষ্কার ধারণা নেই। তাছাড়া মঞ্জুরায় কে, তিনি স্ত্রীলোক না পুরুষ মানুষ, সে বিষয়ে তার অজ্ঞতা রয়েছে। তদুপরি এ ব্যাপারে তার দায়িত্ব বা কর্তব্য কতটুকু সে সম্পর্কে সাত্তকী পাল সন্দিহান। সাত্তকীর মনে আছে, এর আগে একটা বাইরের অফিসে সারা দিন ঝামেলা লেগেই থাকতো। সেখানে একদিন সকাল 10:30 নাগাদ অফিসে পৌঁছানো মাত্র একদল কর্মচারী হৈ হৈ করে ছুটে এলো। তাদের প্রত্যেকের হাতে একটা করে জলের গ্লাস। গ্লাসের জলটা ক্ষীণ লালচে মতন। এই রঙের জল সাত্তকীর চেনা। প্রতিদিনেই অফিসে তাকে এই জলটা খেতে হয়। এই অফিসে প্রথম এসে তারও মনে খটকা লেগেছিল এই জল দেখে, কিন্তু তিনি পরে খোঁজ নিয়ে দেখেছেন যে জলটা বিশুদ্ধিকরণ করতে গিয়ে পট এমন লাল হয়ে গেছে। সুতরাং যখন বিপ্লবী কর্মচারীবৃন্দ গোটা 10 লালচে জলের গ্লাস হাতে সাত্তকীবাবুর ঘরে ঝাঁপিয়ে পড়ল, সাত্তকীবাবু মোটেই ভয় পেলেন না বা বিচলিত হলেন না।
আন্দোলনকারীরা কিছু বুঝবার আগেই তার টেবিলের ওপরে রাখা গ্লাসের সারি দেখে সামনের 3-4 গ্লাস জল খেয়ে ফেললেন। তারপর আহ করে তিত্তির একটা ঢেকুর তুললেন। রঙিন জল নিয়ে আন্দোলন এরপরে আর বিশেষ গড়ায়নি। আজকের সমস্যা অবশ্য সাত্তকী পাল আরও সহজে সমাধান করলেন। তিনি ধুরন্ধর আমলা, সরকারি কাজে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা তার। তিনি মঞ্জু রায়ের লিঙ্গ নির্ধারণে বা কেস হিস্ট্রিতে গেলেন না, সরাসরি প্রস্তাব দিলেন, আমার তো বেরোতে বেরোতে 7:30-8টা হয়ে যায়, আপনারা ওকে নিয়ে হাসপাতালে চলে যান, আমার গাড়িটা নিয়ে নিন, হাসপাতালে পৌঁছে গাড়িটা আমাকে ফেরত পাঠিয়ে দেবেন। কর্মচারীরা আসলে গাড়ি চাইতেই এসেছিলেন, সেটা সাত্তকী ভালো করেই জানেন, এবং এও জানেন যে সহজে ওরা গাড়ি ছাড়বে না। মঞ্জু রায়ের বাড়িতে গাড়ি যাবে, তার আত্মীয় স্বজনকে হাসপাতালে নিয়ে আসতে, তারপর নেতারা নিজ নিজ ঠেকে বা পাড়ায় ফিরবেন। সে গড়িয়া থেকে মধ্যমগ্রাম পর্যন্ত যে কোনো জায়গা হতে পারে। একবার তো একজন শ্যামনগরে শ্বশুরবাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিলেন। বুদ্ধিমান ড্রাইভার তেল ফুরিয়ে যাবে এই ভয় দেখানোয় তিনি পানিহাটিতে নেমে যান। সাত্তকীর কিছু যায় আসে না, সরকারি গাড়ি, সরকারি তেল, চারিদিকে কত রকম অপব্যয়, সব ব্যাপারে মাথা গলাতে গেলে চলবে না। তাছাড়া এই সন্ধেবেলায় অফিসের গাড়ি ছেড়ে দিলেও তার নিজের বাড়ি ফেরার কোনো অসুবিধে নেই। কাছেই পাতাল রেলের 4 স্টেশনের মাথায় পৈতৃক বাড়ি, সেখানেই বসবাস। সন্ধ্যের পর পাতাল রেলে তেমন ভিড়ও থাকে না। একটু হেঁটে বউবাজার দিয়ে চিত্তরঞ্জন এভিনিউতে পৌঁছলে তারপর 15 মিনিটের পথ। ট্রাফিকের ঝামেলা তো নেই। কর্মচারীরা গাড়ি পেয়ে মোটামুটি খুশি মনে ঘর ছেড়ে বেরিয়ে যেতে সাত্তকীর মনে পড়ল, মন্ত্রী মহোদয়ের তলব করেছেন তো, দেরি হয়ে গেছে, এবার উঠতে হবে। কিন্তু চেয়ার ছেড়ে ওটা কি অত সহজ? ইতিমধ্যে অবশ্য মন্ত্রী মহোদয়ের একান্ত সচিবের ফোন এসে গেছে। কি হলো, দেরি করছেন কেন? মিনিস্টার আপনার জন্য বসে আছেন। এবার উঠতেই হয়। কিন্তু চপ্পলে পা গলিয়ে চেয়ার ছেড়ে ওঠার আগেই সাত্তকীর ডেপুটি একটা আদা হলদে মতন কাগজ নিয়ে ঘরের মধ্যে ঝড়ের মতো ঢুকলো। বলল, স্যার, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? সাত্তকী এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগেই ডেপুটি সাহেব বললেন, স্যার, এই দেখুন সান্ধ্য সুতানুটি হেডলাইন, আমাদের নিয়ে, আমরা নাকি জোচ্চোর, আমাদের অফিস নাকি জোচ্চোরের অফিস। সাত্তকী এ জিনিস অনেক দেখেছেন। একটি খেলো পত্রিকার সান্ধ্য সংস্করণ কতজনেই বা পড়েছে, একবার পড়লেই বা কি এসে যায়। ডেপুটিকে এই কথা বোঝানোর চেষ্টা করলেন সাত্তকী, কিন্তু ততক্ষণে আরেক ডেপুটি 2টি ফাইল নিয়ে প্রবেশ করলেন। এর মধ্যে একটি আবার গোপনীয় তথ্য। সাত্তকীবাবু তার 2জন ডেপুটিকেই বললেন, আমি মিনিস্টার সাহেবের ঘর থেকে একটু ঘুরে আসছি, আপনারা মিনিট 15 পরে আসুন। এর মধ্যে একজনের একটু আগে বাড়ি ফেরার তাড়া আছে। তিনিই প্রথমে সান্ধ্য সুতানুটি হাতে প্রবেশ করেছিলেন। সাত্তকী তাকে বললেন, আমার যদি খুব দেরি হয় আপনি চলে যাবেন, আমার জন্য অপেক্ষা করতে হবে না। ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন। এটা প্রায় নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক শেষবেলায় একটা হইহুল্লা জুড়ে দিয়ে নিঃশব্দে কেটে পড়েন। অনেক দেরি হয়ে গেছে, এবার যেতে হবে। মন্ত্রী মহোদয় নিশ্চয়ই এতক্ষণে খুব চটে গেছেন। কিন্তু এর পরেই হলো আসল মুশকিল। চেয়ার ছেড়ে উঠতে গিয়েই সাত্তকী দেখলেন তিনি উঠতে পারছেন না, চেয়ারের সঙ্গে আটকে গেছেন। চেয়ারটা নতুন, হালফিলের গদিমোড়া কালো রেক্সিনের রিভলভিং চেয়ার। পুরনো কাঠের হাতলওয়ালা চেয়ারটা বদলে আজই ঘণ্টাখানেক আগে এটা দিয়ে গেছে। সাত্তকীবাবু চেয়ারটা একটু আগে এসে বসছেন, তারপরে এই প্রথম ওঠা।
কিন্তু কিছুতেই উঠতে পারছেন না। চেয়ারের সঙ্গে তিনি আষ্টে পিষ্টে আটকে গেছেন। কলিং বেল। সাত্তকীবাবু কলিং বেল বাজালেন বেয়ারাকে ডাকার জন্যে। সেই সঙ্গে টেবিলের টেলিফোনটাও আবার ক্রিং ক্রিং করে উঠল। এবার স্বয়ং মন্ত্রী ফোন করেছেন। কি হলো? আমি আপনাকে ডাকছি, আপনি আসছেন না কেন? একটু আমতা আমতা করে কিছুটা সত্যি কথাই বলে ফেললেন সাত্তকীবাবু। আর তাছাড়া উপায়ই বা কী? একটু মোলায়েম স্বরে সাত্তকী বললেন, স্যার, আমি একটু আটকে গেছি। আমি চেয়ার ছেড়ে উঠতে পারছি না, খুব চেষ্টা করছি। মন্ত্রী মহোদয়ের এত কথা শোনার ধৈর্য নেই। তিনি বিরক্ত হয়ে বললেন, না না, এখনই চলে আসুন, আমি আপনার জন্য বসে আছি। মন্ত্রীর নির্দেশ শুনে সাত্তকীবাবু অনেকবার চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করলেন। সমস্ত শরীরের শক্তি দিয়ে অত ভারী চেয়ারটার পেছনের দিকটা 1 ইঞ্চিও কাত হলো না। কিন্তু তাতে কি হবে? দেহটাই আটকে আছে। কলিং বেল শুনে মনমতো বেয়ারা ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছিলেন। সাত্তকীবাবু হাত দুটো তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মনমতো, আমার হাত দুটো ধরে একটু জোরে টেনে তোলো তো। মনমতো জানে খুব ভারী ও মোটা মানুষদের অনেক সময় টেনে তুলতে হয়, কিন্তু পাল সাহেব তো অত মোটা মানুষ নন, মেদহীন স্বাস্থ্যের লোক। মনমতো ভাবল, তাহলে সাহেবের বোধ হয় জোর ঝিঝি ধরেছে কিংবা কোমরে খিল ধরেছে। মনমতো পাল সাহেবের দিকে এগিয়ে এলো। তারপর ভেবে দেখল, আচমকা হ্যাঁচকা টান দিয়ে তুলতে গেলে হিতে বিপরীত হতে পারে। যদি সত্যি হাড়ে লেগে যায়। সে ধীর পদে সাত্তকীর দিকে এগোলো। 2 বগলের নিচে দিয়ে নিজের 2 হাত গলিয়ে তাকে ওপরের দিকে ঠেলে তোলার চেষ্টা করতে লাগলো। দ্বিতীয় ডেপুটি, তিনি সাত্তকীর ঠিক সামনের একটা কিউবিকলে বসেন। সেখান থেকে সাত্তকীর যাওয়া আসা লক্ষ্য রাখেন। তিনি যখন দেখলেন যে এতক্ষণ পর্যন্ত সাত্তকী ঘর থেকে বেরোলেন না, তখন তিনি ধরে নিলেন মন্ত্রী হয়তো চলে গেছেন। মিস্টার পালের আর মন্ত্রীর ঘরে যাওয়ার দরকার নেই। সুতরাং এই সুযোগে তাকে জরুরি ফাইল দুটো দেখিয়ে নিলে হয়। এই ভেবে ফাইল দুটো হাতে নিয়ে সাত্তকীর ঘরে প্রবেশ করলেন। দ্বিতীয় ডেপুটি পাল সাহেবের ঘরে ঢুকে যা দেখলেন হতভম্ব হয়ে গেলেন। মনমতো চেয়ারের পেছনে গিয়ে কাঁধের নিচে হাত দিয়ে পাল সাহেবকে চেয়ার থেকে ঠেলে তোলার চেষ্টা করছে। এই অফিসে কারো কারো হঠাৎ পাগল হয়ে যাওয়ার একটা রীতি আছে। এই তো কদিন আগে অ্যাকাউন্টেন্ট সেকশনের 3 বাবু কেন যেন ক্ষেপে গিয়ে বড়বাবুকে সিঁড়ির উপরে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। টিফিনের সময় বড়বাবু আর নতুন টাইপ দিদিমণি সিঁড়ি দিয়ে গল্প করতে করতে নামছিলেন। সেই সময় আচমকা এই ধাক্কা। দিদিমণিকেও 3 ধাক্কা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই মুহূর্তে একজন জাপটে ধরায় দিদিমণি রক্ষা পান। ঘরের মধ্যে আজ এই মুহূর্তের দৃশ্যটির মুখোমুখি হয়ে দ্বিতীয় ডেপুটি ভাবলেন, সর্বনাশ, সেই 3 কাহিনীর মতো আরেকটা ঘটনা ঘটতে চলেছে। তিনি দ্রুত পদসঞ্চারে মনমতোকে তার কর্তব্য থেকে নিবৃত্ত করতে এগোলেন। মনমতো দ্বিতীয় ডেপুটি সাহেবকে এগোতে দেখে ভাবলে, সাহেব আমাকে সাহায্য করতে আসছেন। মনমতো দ্বিতীয় ডেপুটিকে বলল, বড় সাহেব চেয়ারের সঙ্গে সেটে গেছেন। ব্যাপারটা বুঝতে দ্বিতীয় ডেপুটির একটু সময় লাগলো। তার দ্বিধান্বিত মুখভঙ্গি দেখে সাত্তকী পাল বুঝিয়ে বললেন, এই নতুন চেয়ারটার সঙ্গে আমি কেমন আটকে গেছি, চেয়ার ছেড়ে উঠতে পারছি না। বলা বাহুল্য, এই আজগুবি কথা বিশ্বাস করার লোক দ্বিতীয় ডেপুটি নন। কিন্তু উপরওয়ালাকে তো আর মিথ্যেবাদী বলা যায় না সরাসরি মুখের উপরে। তাই তিনি একটু ঘুরিয়ে বললেন, স্যার, আরেকবার আপনি ওঠার চেষ্টা করুন তো। করুণ হাসি হেসে সাত্তকীবাবু ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। সাত্তকী কী করে যেন বুঝে গেছেন এ চেয়ার ছেড়ে ওঠা তার পক্ষে সম্ভব নয়। তিনি দ্বিতীয় ডেপুটিকে বললেন, দেখুন, আমার চেয়ার ছেড়ে ওঠার ব্যাপারটা পরে হবে,
আপনি চট করে একটু মন্ত্রীর ঘরে যান তো। মন্ত্রী মশাই আমার জন্য অনেকক্ষণ বসে আছেন। উনি ঠিক কী বলছেন একটু শুনে আসুন তো। আর ওনাকে বলে আসুন আমি চেয়ারে আটকে গেছি, চেষ্টা করেও উঠতে পারছি না। ভালো করে বুঝিয়ে বলবেন। তবু যাওয়ার আগে দ্বিতীয় ডেপুটি নিজে একবার হাত বাড়িয়ে পাল সাহেবের দুই বাহু আকর্ষণ করে তাকে উত্তোলনের চেষ্টা করলেন, কিন্তু বৃথা চেষ্টা। ব্যাপারটা অবৈজ্ঞানিক হলেও সত্যি, ভদ্রলোক সম্পূর্ণ আটকে গেছেন চেয়ারে। অবস্থা দেখে দ্বিতীয় ডেপুটি তাড়াতাড়ি দ্রুত পদে হেঁটে মন্ত্রীর ঘরে চলে গেলেন। মন্ত্রী মহাশয়ের তখন ক্ষিপ্ত পায় অবস্থা। তৃতীয় ডেপুটিকে দেখে তিনি ধমকে উঠলেন, আপনি কেন? পাল সাহেব কোথায়? দ্বিতীয় ডেপুটি বললেন, স্যার, পাল সাহেব আমাকেই পাঠালেন। পাল সাহেব একটু আটকে গেছেন, চেয়ার ছেড়ে উঠতে পারছেন না। মন্ত্রী মহোদয় আরও রুষ্ট হলেন, এমন কি মহাকার্য করছেন যে একবারের জন্য আমার সঙ্গে দেখা করতে আসতে পারছেন না? আমাকে আধ ঘন্টা ধরে বসিয়ে রেখেছেন। দ্বিতীয় ডেপুটি বোঝানোর চেষ্টা করলেন, না স্যার, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আসলে ব্যাপারটা খুবই গোলমেলে। পাল সাহেবের শরীরটা চেয়ারের সঙ্গে সেটে গেছে। মন্ত্রী মহোদয় এবার চেঁচিয়ে উঠলেন, কি বলছেন মহাশয়? আপনার কি মাথা খারাপ নাকি? ইতিমধ্যে মন্মথের দৌলতে বড় সাহেব যে চেয়ারে আটকে গেছে, এই ঘটনাটা অফিসময় চাউর হয়ে গেছে। অফিস ছুটির সময়, তাই লোকজন খুব নেই। তবুও পাল সাহেবের ঘরে রীতিমতো ভিড় জমে গেছে। খাঁচায় বন্দি কোনো এক আজব জানোয়ারকে লোক যেমন কৌতূহলের বশে দেখে সবাই পাল সাহেবকে পর্যবেক্ষণ করছে, ঠিক সেরকমভাবেই পাল সাহেবও কী করবেন বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে আছেন। খবরটা মন্ত্রীর ঘরে পৌঁছল। মন্ত্রী এবার একটু বিচলিত হলেন। তাই তো, ব্যাপারটা কি? দ্বিতীয় ডেপুটিকে বললেন, এসব আজগুবি ঘটনা, চলুন তো দেখে আসি। সদল বলে মন্ত্রী মহোদয় পাল সাহেবের ঘরে পৌঁছতে উপস্থিত জনতা পথ করে দিলেন। মন্ত্রী সোজা পাল সাহেবের চেয়ারের সামনে গিয়ে তার হাত ধরে একটা টান দিতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে পাল সাহেব নিজেই মন্ত্রীকে দেখে অভ্যাসবত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। মন্ত্রীকে দেখে তার খেয়ালই ছিল না যে তিনি চেয়ারের সঙ্গে আটকে আছেন। পাল সাহেব উঠে দাঁড়াতে মন্ত্রী বললেন, এসব বুজরুগি শুরু করেছেন কেন? পাল সাহেব বললেন, আপনি কেন? কেউই বিশ্বাস করবে না, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। কিন্তু এই নতুন চেয়ারটায় বসার পর আপনার ফোন পেয়ে আমি উঠতে গিয়ে দেখি আটকে গেছি। চেয়ার ছেড়ে কিছুতেই উঠতে পারছিলাম না। মন্ত্রী বললেন, আপনি সরে বসুন তো দেখি। পাল সাহেব সরে দাঁড়াতে মন্ত্রী মহোদয় চেয়ারের গদিটা একটু টিপে দেখলেন। ভালোই তো চেয়ারটা, এই বলে তিনি নিজেই একবার চেয়ারটায় বসে দেখলেন। একটু বসেই উঠে পড়ার চেষ্টা করলেন মন্ত্রী মহোদয়, কিন্তু পারলেন না। তিনি চেয়ারের সঙ্গে আটকে গেছেন। 2-3 বার চেষ্টা করার পর তিনি ঘোষণা করলেন, আমিও যে আটকে গেলাম, চেয়ার ছেড়ে উঠতে পারছি না। তারপর সাত্তকী পালের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে বললেন, মহাশয়, আপনার জন্য আমি এই বেকায়দায় পড়লাম। সাত্তকী পালের এখনও ঘোর কাটেনি, আগের মতোই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। কি করবেন বুঝতে পারছেন না। এদিকে বাইরে ভিড় জমেছে। মন্ত্রী মহাশয় আটকে গেছেন। রটে যাওয়ার পরে রাস্তা থেকে, অন্য অফিস থেকে লোক আসতে আরম্ভ করেছে। পুলিশ ও খবরের কাগজগুলো এলো বলে একটু পরে আর ভিড় সামলানো যাবে না। কিন্তু এরকম তো চলতে দেওয়া যায় না। দ্বিতীয় ডেপুটির সঙ্গে পরামর্শ করলেন পাল সাহেব। তারপর স্থির হলো, একটা লরি বা টেম্পো ডেকে তাতে চেয়ার সমেত মন্ত্রী মহাশয়কে বাড়ি পাঠিয়ে দেওয়াটাই ভালো। মন্ত্রী মহোদয় ক্ষীণ আপত্তি করছিলেন, কিন্তু এছাড়া আর কিছুই করার ছিল না। তো বন্ধুরা, এই ছিল তারাপদ রায়ের খুব সুন্দর একটি মজার গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।